এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যামসার্টেনে। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজটা যেটা চলছিল এটাকে কন্টিনিউ করব এবং আজকে আমি 2016 প্রিভিয়াস ইয়ার সিরিজটা নিয়ে এসেছি। ঠিক আছে, সো আমরা প্রথমে কেমিস্ট্রির প্রিভিয়াস ইয়ারগুলি সলভ করব, এরপরে আমরা 2016 ফিজিক্স, এরপরে ম্যাথ, এটা আসতে থাকবে। ঠিক আছে, সো আজকে যে প্রথম কোশ্চেনটা, আচ্ছা ভিডিওটা আগে যাওয়ার আগে আমি অবশ্যই বলে দেব যে আপনারা যারা নতুন এই ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলে নতুন এসেছেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেলের মধ্যে কিন্তু আপনি প্রিভিয়াস ইয়ারের সিরিজটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, পিওর সায়েন্সের যদি হন, আর যদি আপনি সোশ্যাল সায়েন্সের হয়ে থাকেন তাহলে হিস্ট্রি এবং জিওগ্রাফি কিন্তু প্রিভিয়াস ইয়ার সলিউশন দেওয়া আছে। ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ অনেক ভালোভাবে এক্সপ্লেন করা হয়েছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে কি, আপনারা ভিডিও তো দেখছেন, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ মানুষ এই ভিডিও দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই কিন্তু চ্যানেলটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। ঠিক আছে, এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লেগেছে। ঠিক আছে, সো আজকের প্রথম কোশ্চেনে আমরা চলে যাব। বলেছে হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম। ঠিক আছে, তাহলে কোন, এই যে নিচের অপশানগুলো রয়েছে এদের মধ্যে কোনটির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু রয়েছে। ঠিক আছে, তো এখন এটা আমি কীভাবে বের করব? তো এটা বের করার জন্য আমার এখানে এই যে কার্বন, ঠিক আছে, প্রথম অপশানটা যদি আমি দেখি, কার্বনের, আপনারা জানেন যে কার্বনের যে অ্যাটমিক নাম্বার রয়েছে এটা কিন্তু 12। ঠিক আছে, আর যে এলিমেন্টের অ্যাটমিক নাম্বার যেটা হয় এটা কিন্তু 1 মোলের ইকুয়াল হয়। ঠিক আছে, তাহলে এটা 1 মোলের ইকুয়াল হবে। আর 1 মোল ইকুয়াল টু মানে কত? 1 মোল ইজ ইকুয়াল টু Na নাম্বার অফ মলিকুল। Na তো আপনি জানেন যে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে আপনার অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 × 10⁻23। ঠিক আছে, সো 1 মোলের ইয়ের মধ্যে এত মানে 6.023 × 10⁻23 এতগুলো মলিকুল রয়েছে। ঠিক আছে, তাহলে দেখুন কার্বনের আমরা জানি অ্যাটমিক নাম্বার হলো 12। সরি, অ্যাটমিক নাম্বার না, কার্বনের আমি ভুল বলেছি, কার্বনের মাস নাম্বার। ঠিক আছে, কার্বনের যে মাস নাম্বার রয়েছে এটা হচ্ছে গিয়ে 12। ঠিক আছে, তাহলে এর যে এই 12টা এটা কিন্তু 1 মোলের ইকুয়াল হবে। ঠিক আছে, তাহলে 1 মোল ইকুয়াল টু আমি লিখতে পারি Na। তাহলে আমি বলতে পারি যে কার্বনের ক্ষেত্রে আমি যে কার্বনের যে অ্যাটমিক মাস রয়েছে 12, এটাকে আমি কি বলেছি যে এটা সমান সমান কী হবে, তোমার অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল থাকবে এটার মধ্যে। ঠিক আছে, আমি এখন 6.023 এটা লিখছি না। আচ্ছা, দেখি কেন লিখছি না, এটা মানে একদম শর্টকাটে হবে এবং ইজি ওয়েতে হবে, আমরা এত ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা ইজিলি দেখে বুঝতে পারবো, তো এই জন্য আমরা এইভাবে করছি আর কি। ঠিক আছে, তাহলে দেখো 12 গ্রাম কার্বনের মধ্যে 6.023 × 10⁻23 এত নাম্বার অফ মলিকুল থাকে। ঠিক আছে, সো 12 গ্রামের মধ্যে আমি আবার এটাও বলতে পারি যে 12 গ্রাম কার্বনে, কার্বনের মাস যেহেতু 12 গ্রাম রয়েছে, তাহলে 12 গ্রাম কার্বনে কিন্তু 1 মোল। ঠিক আছে, 12 গ্রাম কার্বন কিন্তু 1 মোলের সমান। ঠিক আছে, আর 1 মোলের সমান ইজ ইকুয়াল টু এটার মধ্যে 6.023 × 10⁻23 এতগুলি মলিকুল রয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো প্রশ্নে বলেছে 24 গ্রামের মধ্যে কতগুলি মলিকুল থাকবে। ঠিক আছে, তাহলে 1 গ্রামের জন্য আমার কি হবে, 1 গ্রামের জন্য আমার হবে Na/12। ঠিক আছে, তাহলে 24 গ্রামের জন্য কত হবে, 24 গ্রামের জন্য হবে Na/12 × 24। ঠিক আছে, তাহলে এটা তোমার কত হবে, এটা হবে 2। তাহলে 2 Na হয়ে যাচ্ছে কার ক্ষেত্রে, 2 Na হয়ে যাচ্ছে কার্বনের ক্ষেত্রে। ঠিক আছে, মানে 2 × এরপরে তোমার অ্যাভোগাড্রো নাম্বারটা আর কি, এতগুলি মলিকুল রয়েছে। এবার আমি আয়রনের ক্ষেত্রে দেখব। ঠিক আছে, আয়রনের ক্ষেত্রে আয়রনের মাস কত, আয়রনের মাস আমরা জানি যে আয়রনের মাস 56। ঠিক আছে, তাহলে 56-এর মধ্যে 1 মোল। ঠিক আছে, 56 ইজ ইকুয়াল টু কত হবে, 1 মোলের সমান সমান। কারণ ওই যে কোনো একটা এলিমেন্ট, ওই এলিমেন্টের যে মাসটা এটাই কিন্তু তোমার 1 মোলের ইকুয়াল হয়। ঠিক আছে, তাহলে এটা যদি 1 মোলের ইকুয়াল হয় দ্যাট মিনস কি এটার মধ্যেও কিন্তু Na নাম্বার অফ মলিকুল রয়েছে। ঠিক আছে, আর আমাকে এখানে কোশ্চেনেই করেছে যে 56 গ্রামে কতটুকু মানে কতগুলি আয়রনের মলিকুল রয়েছে। তো 56 গ্রামে দেওয়া মানে আয়রনের মাসও একই। ঠিক আছে, সো তুমি যদি মানে ইউনিটারি মেথড দিয়ে ইউজ করো তাহলে Na/56, আর 56 গ্রামের জন্য আবার বের করলে কী হবে, Na/56
তোমার এখানে 56 ইন্টু 56, ঠিক আছে। তো কাটাকাটি করে কি হবে, এনেই থাকছে, ঠিক আছে, এনেই থাকছে। দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স হচ্ছে গিয়ে তোমার যেটা অ্যাটমিক মাস রয়েছে এটাই যদি তোমার আবার দিয়েই থাকে গিভেন অ্যামাউন্ট, এটা কিন্তু তোমার ওই 1 মোলের ইকুয়ালই হবে, ঠিক আছে। তাহলে দেখো দ্বিতীয় নাম্বারটার মধ্যে কি এন এ নাম্বার অফ মলিকুল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় নাম্বারটার মধ্যে দেখি তো তৃতীয় নাম্বারটার মধ্যে কী রয়েছে। তৃতীয় নাম্বারটার মধ্যে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের কিন্তু তোমার যে অ্যাটমিক মাস, অ্যালুমিনিয়ামের কিন্তু অ্যাটমিক মাস কত, অ্যালুমিনিয়ামের কিন্তু অ্যাটমিক মাস হচ্ছে গিয়ে তোমার 27, ঠিক আছে। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস এখানে 13 দিয়েছে, এখানে 13টা, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের কিন্তু অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। এটা কিন্তু মাস না, এটা কিন্তু তোমার জানা থাকতে হবে। তো এই অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 27, ঠিক আছে। সরি, এটা গ্রাম না, কারণ অ্যাটমিক মাস ইউনিট এটা গ্রামে হয় না, এটা এএমইউ ইউনিটে বা ইউ ইউনিটে হয়, ঠিক আছে। আচ্ছা, 27। এবার 27-এর মধ্যে আমি বলতে পারি 1 মোল, 27 ইজ ইকুয়াল টু 1 মোল ইকুয়াল টু এনএ, ঠিক আছে। তাহলে দেখো আমাকে বলেছে যে 27 গ্রামে কত থাকবে, তাহলে 27 গ্রামে এখানেও আমি এনএ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরেরটা দেখো, এরপরেরটা যে তোমার সিলভার, ঠিক আছে। তো সিলভার যে রয়েছে এটারও কিন্তু তোমার যে অ্যাটমিক মাস এটারও কিন্তু 108, ঠিক আছে। তাহলে 108-এর মধ্যে কতটা থাকবে, এনএ নাম্বার অফ মলিকুল থাকবে, ঠিক আছে। তাহলে তুমি যদি দেখো অপশন কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, এরপরে তোমার এখানে সিলভারের ক্ষেত্রে, ঠিক আছে, এরপরে তোমার এখানে আয়রনের ক্ষেত্রে, তিনোটার ক্ষেত্রে কিন্তু এনএ নাম্বার অফ মলিকুল রয়েছে। কিন্তু আমার যে কার্বনের মধ্যে কিন্তু আমি বের করেছিলাম 2Na, ঠিক আছে। কার্বনের ক্ষেত্রে কিন্তু 2Na বেরিয়েছে। দ্যাট মিনস কি, কার্বনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু রয়েছে। সো অপশান এ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি ছিল এবং করে এভাবে করতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিওটাকে হোল্ড করে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরের কোশ্চেনে চলে যাব আমরা। এরপরের কোশ্চেনটা দেখো, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, লিমিটিং রিয়েজেন্টের কোশ্চেন থেকে পোর্শন থেকে এসেছে। সো লিমিটিং রিয়েজেন্ট কিন্তু প্রতিটা বছরেই আসছে, দেখা গেছে। সো তোমরা কিন্তু লিমিটিং রিয়েজেন্ট কিন্তু খুব ভালো করে রাখবে, ঠিক আছে। নাহলে কিন্তু তোমরা এখান থেকে কোশ্চেন যেহেতু আসছে, সো এখান থেকে ভালো করে যদি না করো তাহলে অসুবিধা হবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে রিয়েকশানটা দেওয়া রয়েছে, এখানে একটা রিয়েকশান দেওয়া হয়েছে 2A + 4B ইকুয়াল টেন্স টু গিভস 3C + 4D, ঠিক আছে। এই রিয়েকশানটা দেওয়া আছে। এবার এই রিয়েকশানের মধ্যে আমার বের করতে হবে কি, যে কতটুক মোল বের হয়েছে, কার মোল বের করতে হবে, সি এর, ঠিক আছে। কতটুক মোল সি এর ফর্ম হয়েছে, ঠিক আছে। তাহলে সি এর কতটুক মোল ফর্ম হয়েছে এটা কীভাবে বের করবো, ঠিক আছে। সো প্রথমে এই যে কোশ্চেনটা আছে এটার মধ্যে কিন্তু তোমার রিয়েকশানটার মধ্যে তোমার লিমিটিং রিয়েজেন্ট বের করতে হবে, ঠিক আছে। এখন তুমি বলবে যে লিমিটিং রিয়েজেন্ট কেন বের করব। আমরা নর্মালি কি করি, লিমিটিং রিয়েজেন্ট বের করার পরেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই যে যতটুক উৎপন্ন হয়েছে কোনো একটা জিনিস, ঠিক আছে, প্রোডাক্ট, ওই কতটুক প্রোডাক্ট আমরা পাবো এটা অ্যাকচুয়ালি লিমিটিং রিয়েজেন্টই কিন্তু এটা মানে বলতে পারো, ঠিক আছে। মানে লিমিটিং রিয়েজেন্টই ডিসাইড করবে যে রিয়েকশানে কতটুক পদার্থ উৎপন্ন হবে, ঠিক আছে। লিমিটিং রিয়েজেন্টই বলে দেবে যে তোমার কত মোল উৎপন্ন হবে, ঠিক আছে। লিমিটিং রিয়েজেন্ট না বের করলে কিন্তু তুমি করতে পারবে না, ঠিক আছে। তাহলে লিমিটিং রিয়েজেন্ট আমার বের করতে হবে। এখন লিমিটিং রিয়েজেন্ট আমরা কীভাবে বের করবো, দেখো লিমিটিং রিয়েজেন্ট কিন্তু রিয়েক্ট্যান্টগুলির হয়, ঠিক আছে, মানে বিক্রিয়কগুলিরই কিন্তু মধ্যে লিমিটিং রিয়েজেন্ট হয়। তাহলে এখানে দেখো বিক্রিয়কের মধ্যে কে আছে, এ আর বি রয়েছে। তাহলে এ আর বি এর মধ্যে যে কোনো একটা কী থাকবে, লিমিটিং রিয়েজেন্ট হবে। আচ্ছা, এবার লিমিটিং রিয়েজেন্ট যেহেতু এ আর বি এর মধ্যে একজন হবে, তাহলে আমরা দেখিনি। দেখো এখানে আমি যদি দেখি যে 2 মোল এ থেকে তোমার 2 মোলে তোমার 2 মোলে তোমার 4 মোল বি এর সাথে বিক্রিয়া করছে, ঠিক আছে। তাহলে আমরা 1 মোল এ তোমার বিক্রিয়া করবে তোমার 4/2 ইজিক্যাল টু কত হবে, 2B, ঠিক আছে। তাহলে দেখো 1 মোল এ তোমার 2 মোল বি এর সাথে রিঅ্যাক্ট করে, ঠিক আছে। তাহলে দেখো এবার এখানে আমার দিয়েছে কত, এখানে আমার 5 মোল দিয়েছে, যে 5 মোল এ রিঅ্যাক্ট করছে। তাহলে 5 মোল এ তোমার কত মোল বি এর সাথে রিঅ্যাক্ট করবে, 2 × 5, তাহলে কত হবে, এটা হবে 10B,
ঠিক আছে। দ্যাট মিন্স কি 5 মোল যদি এ থাকে তোমার কাছে, তাহলে তোমার কাছে 10 মোল বি থাকতে হবে, তাহলেই কিন্তু রিয়াকশান হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, আমার 10 মোল আমার থাকতে হবে, ঠিক আছে, কিন্তু আমাকে এখানে দিয়েছে কত, যে এ 5 মোল এ কিন্তু 6 মোল বি এর সাথে রিয়েক্ট করছে। দ্যাট মিন্স কি আমার যতটুক দেওয়ার দরকার ছিল, মানে যতটুক আমার দরকার ছিল 10 মোল, ঠিক আছে, এটা নেই, এটা দেওয়া নেই, আরও কম দেওয়া আছে এটার থেকে। ঠিক আছে, তো যতটুক দরকার এর থেকে যদি কম দেওয়া থাকে, দ্যাট মিন্স কি ওটা তোমার কি হবে, ওটা হবে তোমার লিমিটিং রিএজেন্ট। ঠিক আছে, তাহলে এখানে লিমিটিং রিএজেন্টকে, লিমিটিং রিএজেন্ট হচ্ছে তোমার বি। ঠিক আছে, বি হচ্ছে গিয়ে তোমার লিমিটিং রিএজেন্ট। এবার বি কিন্তু তোমাকে বলে দেবে যে কতটুক তোমার পদার্থ উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি বি এর রিয়েকশানটা লিখি, তাহলে 4b, হ্যাঁ, এবার যেহেতু সি এর মোল বের করতে হবে, তাহলে 3c নিলাম। ঠিক আছে, তাহলে দেখো 4 মোল বি এর থেকে আমার 3 মোল সি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 মোল বি এর থেকে কত মোল সি তৈরি হবে, 3/4c। ঠিক আছে, এবার আমাকে কোশ্চেনে আমি লিমিটিং রিএজেন্ট বের করেছি, আর লিমিটিং রিএজেন্ট হয়েছিল বি। ঠিক আছে, তো বি এর কত মোল দেওয়া আছে, 6 মোল। ঠিক আছে, বি এর কিন্তু 6 মোল দেওয়া রয়েছে। ঠিক আছে, সেটা একটু হাইলাইট করে দিই, বি এর 6 মোল দেওয়া রয়েছে। তাহলে বি এর যদি 6 মোল দেওয়া থাকে, দ্যাট মিন্স কি 6 মোল বি থেকে কত মোল সি তৈরি হবে, তোমার 3/4 × 6 এত মোল সি। ঠিক আছে, তাহলে দেখো এবার তুমি ডিভাইড করো, ডিভাইড করলে কত হবে, এটা 2 দিয়ে ডিভাইড করে 2, এটা দিয়ে 2 দিয়ে 3, তাহলে কত হবে 9/2, দ্যাট মিন্স 4.5 মোল অফ সি। ঠিক আছে, তাহলে অপশান সিতে কিন্তু 4.5 মোল রয়েছে। সো আশা করি কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, সো এরকম কোয়েশ্চেন কিন্তু আসছে বারবার পরীক্ষার মধ্যে, তো তোমরা কিন্তু লিমিটিং রিএজেন্ট কিন্তু অবশ্যই করে রাখতে হবে। আর আমি কিন্তু কোর্সটা এনেছি, হ্যাঁ, তোমাদের 1 মাসের জন্য, হ্যাঁ, 999-এ আমি কিন্তু কোর্সটা এনেছি তোমাদের কেমিস্ট্রিটাকে স্ট্রং করার জন্য। তো তোমরা যদি এটা মানে এখনও এনরোল না করে থাকো, এনরোল করো। ঠিক আছে, যদি এনরোল না করো তাহলে মানে পরে পস্তাবে, এটা কোনো ইয়ে না, কারণ এক্সাম তুমি কেমিস্ট্রি কিন্তু তোমার সিলেকশান হবে কি হবে না কেমিস্ট্রি কিন্তু ডিসাইড করবে, কারণ কেমিস্ট্রি কিন্তু সহজ অ্যাজ কম্পেয়ার টু ম্যাথ এবং ফিজিক্স। ঠিক আছে, কারণ ম্যাথ এবং ফিজিক্সের মধ্যে তোমার টাইমিংয়ের ব্যাপার রয়েছে। ঠিক আছে, টাইমিং, আবার একটু টাফনেসের ব্যাপার রয়েছে, কারণ ম্যাথ আর ফিজিক্সের মধ্যে তো তোমার বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, আর সময়ও নেয়। ঠিক আছে, অনেকক্ষণ করতে হবে, অনেকক্ষণ করে দেখতে হবে, কিন্তু কেমিস্ট্রি কিন্তু কম্পারেটিভলি অনেক ইজি। ঠিক আছে, সো এখানে যদি তুমি ঠিক টাইপের কোয়েশ্চেন অনেকগুলি প্র্যাকটিস না করো, এবং তোমরা যদি কেমিস্ট্রি ভালো করে না থাকে, তাহলে কিন্তু তোমরা ভালো স্কোর করতে পারবে না কেমিস্ট্রিতে। আর কেমিস্ট্রিতে তোমরা ভালো স্কোর না করলে কিন্তু সিলেকশন কিন্তু তোমার হবে না। ঠিক আছে, কারণ তুমি কিন্তু এখানে শুধুমাত্র কিন্তু সায়েন্সের স্টুডেন্টের সাথে তুমি কম্পিটিশান করছো না। ঠিক আছে, তুমি কিন্তু এখানে পিওর সায়েন্সের স্টুডেন্ট যারা রয়েছে, তারা কিন্তু বায়োসায়েন্সের সাথেও কম্পিটিশান রয়েছে, এবং তোমার আর্টসের স্টুডেন্টের সাথেও কিন্তু কম্পিটিশান রয়েছে। ঠিক আছে, কারণ টোটাল সিট কিন্তু এখানে সায়েন্স আর্টসের ক্ষেত্রে বা বায়োসায়েন্সের ক্ষেত্রে আলাদা করে নেই কিন্তু। ঠিক আছে, তো যেহেতু আলাদা আলাদা করে নেই, দ্যাট মিন্স কি তোমাদের কম্পিটিশান ওরাই কম্পিটিশান, সো ওদের থেকে তোমার ভালো স্কোর করতে হবে না। দ্যাট মিন্স কি তোমার প্রতিটা সাবজেক্ট ভালো করে করতে হবে। সো তুমি যদি কেমিস্ট্রিতে উইক হও, বা কেমিস্ট্রি তুমি করলে না, হ্যাঁ, হয়ে যাবে কেমিস্ট্রি আমি করে নেব, হ্যাঁ, তো এইসব করলে এরপরে তোমার সিলেকশন হচ্ছে না, সো এটা তুমি দায়ী হবে আর কি। যাই হোক, আচ্ছা, এরপর দেখি এরপর কোয়েশ্চেন। এরপর দেখো কি বলেছে, এখানে বলেছে যে এম্পিরিক্যাল ফর্মুলা অ্যান্ড মলিকুলার মাস অফ এ কম্পাউন্ড আর এত অ্যান্ড এত। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলেছে যে আমার এম্পিরিক্যাল ফর্মুলা EF। ঠিক আছে, এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে কি CH2O। আচ্ছা ঠিক আছে, দেওয়া আছে, ভালো কথা। এবার তোমার এখানে মাস দেওয়া রয়েছে। ঠিক আছে, মলিকুলার মাস কত দেওয়া রয়েছে, 180। ঠিক আছে, আচ্ছা, এবার এই 180টা দেখে কিন্তু অনেকে তোমার ইজিলি কোয়েশ্চেনটা করে নিতে পারবে, কিন্তু যারা এই 180 দেখে কোয়েশ্চেনটা করতে পারবে না, তাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাদের একটু তাড়াতাড়ি সময় মানে কম হবে আর কি। ঠিক আছে, সময় একটু বেশি লাগবে যারা এটা করতে পারবে না, আর যারা একটু আস্তে ধীরে করবে তাদের একটু সময় লাগবে আর কি। আচ্ছা দেখো, এটা তোমার কিভাবে তুমি করবে। ঠিক আছে,
তো এখানে বলেছে যে যোগের আণবিক সংকেত কি হবে, যোগের আণবিক সংকেত বের করতে হবে, ঠিক আছে। তো এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে যে কোনো একটি হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা একটা ফর্মুলা রয়েছে, এই ফর্মুলার মধ্যে তোমার n এর ভ্যালু বের করতে হয়, ঠিক আছে। তাহলে n হচ্ছে গিয়ে n ইজিক্যাল টু তোমার মলিকুলার মাস, ঠিক আছে। মলিকুলার মাসকে m.m লিখছি আমি, আর এখানে হবে তোমার ডিভাইড বাই ফর্মুলা মাস, ঠিক আছে। তাহলে দেখো আমাকে এখানে এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা কত দেওয়া আছে, CH2 তোমার কত দেওয়া আছে, CH2 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটার ফর্মুলা মাস কি হবে, এটার ফর্মুলা মাস হবে তোমার এই যে সম্পূর্ণটার এটার একটা অ্যাটমের মাস প্লাস করে দাও, ঠিক আছে। তাহলে কার্বনের আমি জানি 12, হাইড্রোজেন একটা 2 মানে 2 রয়েছে, সো 1 × 2, আর অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 16, ঠিক আছে। তাহলে এখানে তোমার যে মাসটা আছে ফর্মুলা মাস এটা 30 আছে, ঠিক আছে। তাহলে এখানে তুমি n এর ভ্যালুটা বের করে নাও। তাহলে n এর ভ্যালু তুমি যদি বের করো তাহলে কত হবে, 180 ডিভাইডেড বাই 30, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 0 দিয়ে 0 কাটা আর 3 দিয়ে 6, ঠিক আছে, 6 চলে এসেছে। আচ্ছা, n এর ভ্যালু আমি 6 পেয়ে গেছি। এবার ঠিক আছে, আমাকে বলেছে মলিকুলার ফর্মুলা, তো মলিকুলার ফর্মুলা কি হবে, মলিকুলার ফর্মুলা, ঠিক আছে, মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু n ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা, ঠিক আছে। তাহলে এখানে n এর ভ্যালু কত 6 আর এম্পিরিক্যাল ফর্মুলা কত CH2O, ঠিক আছে। তো এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কত হবে, কার্বন হয়ে যাবে 6টা, হাইড্রোজেন হয়ে যাবে 12টা, আর এখানে কত অক্সিজেন হয়ে যাবে 6টা, ঠিক আছে। সো এটা কিন্তু তোমার গ্লুকোজের সংকেত, ঠিক আছে। তো গ্লুকোজের সংকেত কোনটা, অপশান সিতে রয়েছে, সো অপশান সি কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যেটা বলেছিলাম ওই যে গ্লুকোজের যে মাসটা এটা কিন্তু তোমার 180, ঠিক আছে। তো যারা ওই গ্লুকোজের মার্কটা মানে মাসটা জানো, মানে যে কিছু কিছু ইয়ের কম্পাউন্ডের মাস তোমরা ইজিলি মানে মুখস্থ আছে, তাহলে তুমি ইজিলি টুস টাস করে তাড়াতাড়ি তুমি টিকমার্ক করে চলে যেতে পারবে, ঠিক আছে, এমন আর কি। আচ্ছা, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেনে কি বলেছে, যে দ্য ভলিউম অকুপাইড বাই 2.5 মোল অফ O2 অ্যাট NTP উইল বি, ঠিক আছে। তাহলে বলেছে যে এনটিপিতে তোমার নর্মাল টেম্পারেচার প্রেশার, ঠিক আছে, এনটিপি, তো এটার মধ্যে তোমার 2.5 মোল O2, ঠিক আছে, অক্সিজেন, এর আয়তন কত, ঠিক আছে। তাহলে দেখো তোমার 1 মোল, ঠিক আছে, আমরা জানি যে 1 মোল O2 1 মোল O2 এনটিপিতে, ঠিক আছে, এটা কিন্তু 22.4 লিটার এর সমান হয়, ঠিক আছে। মানে যে কোনো জিনিসের 1 মোল এটা কিন্তু তোমার 22.4 লিটারের সমান হয়, ঠিক আছে। এখন নাইট্রোজেনের যদি তুমি 1 মোল লও এটাও কিন্তু 22.4 এর সমান হবে। সেমভাবে তুমি কার্বন ডাইঅক্সাইডের যদি 1 মোল লও এটাও কিন্তু 22.4 লিটারের সমান হবে, এমন আর কি, ঠিক আছে। তাহলে 1 মোল O2 আমার 22.4 লিটারের সমান হচ্ছে। আচ্ছা, এবার আমাকে বের করতে বলেছে যে 2.5 মোল, ঠিক আছে, 2.5 মোল O2 কত ভলিউমের সমান হবে, ঠিক আছে। তাহলে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 22.4 ইন্টু 2.5, ঠিক আছে, 2.5। আচ্ছা, 2.5কে আমি 22.4 ইন্টু এটাকে 5 আর বাই 2 লিখে দিই, ঠিক আছে। তাহলে দেখো এটাতে 2 দিয়ে 2 কাটলে কত হবে 11.2, আর 11.2 ইন্টু 5 করলে কত 0, তাহলে হচ্ছে 1, 5, 6 এবং 5, তো 56 লিটার অপশান বিতে রয়েছে। সো 56 কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। কোনো ইউনিটের মেথড করেছি আর কি। 1 মোল O2তে তোমার 22.4 লিটার থাকবে, তাহলে তোমার 2.5 মোল, এটা সুন্দর করে লিখে দিই, এটা বোঝা যাচ্ছে না, তো 2.5 মোলে কত হবে, 2.5 মোলে হবে তোমার 22.4 ইন্টু 2.5, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 56 লিটার আসছে। এরপর দেখো এরপরের কোয়েশ্চেনে কী বলেছে, এরপরে বলেছে যে দ্য ভলিউম অফ CO2 গ্যাস অবটেইন, ঠিক আছে, মানে কতটুক CO2 গ্যাসের ভলিউম তুমি পাবে ফ্রম 2 কেজি অফ COCO3, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 কেজি ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি এনটিপিতে কত আয়তন তুমি CO2 গ্যাস পাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কীভাবে করব,
তো আমরা জানি যে তোমার যে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে এটাকে যদি আমরা হিট দিই, ঠিক আছে, হ্যাঁ, তাহলে ডিকম্পোজিশন রিয়েকশন হয়। ডিকম্পোজিশন রিয়েকশনে এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড এবং এখানে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। তাহলে দেখো তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না, এই জিনিসটা দেখো। তাহলে দেখো এখানে এই যে তোমার এই যে এখানে দেখো CO2 1 মোল, আর এখানেও কিন্তু CaCO3 এটাও কিন্তু 1 মোলই ইউজ হয়েছে। দ্যাট মিন্স কি এর 1 মোল থেকেই কিন্তু এই যে এর 1 মোল কিন্তু এর 1 মোলকে তৈরি করছে, ঠিক আছে। এটা হচ্ছে কি মেইন জিনিসটা, যেটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু এর 1 মোল থেকে এর 1 মোল CO2 তৈরি হচ্ছে, এখন যদি এর 1 মোল থেকে ওর 2 মোল তৈরি হতো তাহলে আরেকভাবে করতাম, ঠিক আছে। তো যেহেতু এটা এর 1 মোল থেকে এর 1 মোল তৈরি হচ্ছে, তাহলে আমি কীভাবে করব দেখো। প্রথমে আমার এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমার 2 কেজি, ঠিক আছে, 2 কেজি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই যে 2 কেজি এটাকে আমার মোলে কনভার্ট করতে হবে, কারণ মোল যদি আমি না জানি, হ্যাঁ, আমার 1 মোলের ভ্যালুটা যদি আমি জানি তাহলে কিন্তু আমি ওই 22.4 এর সাথে ইকুয়েট করে দিতে পারবো, ঠিক আছে। তো আমার কিন্তু এখানে করতে হবে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছ। তাহলে এখানে 2 কেজি ধরা রয়েছে, হ্যাঁ, তাহলে 2 কেজি দেওয়া রয়েছে, তাহলে 2 কেজিকে আমি কি লিখতে পারি 2000 গ্রাম। আর তোমার যারা জানো ক্যালসিয়াম কার্বনেটের তুমি যদি মাস ক্যালকুলেট করো তাহলে এটা কিন্তু তোমার 100 হয়, ঠিক আছে। এটা 40, আর তোমার এখানে কার্বন 12, আর এখানে অক্সিজেন 16 × 3 এমন আর কি, এভাবে 100 আসে, ঠিক আছে। তাহলে আমরা জানি মোল ইজ ইকুয়াল টু কী হবে, গিভেন মাস বাই মলিকুলার মাস, ঠিক আছে, গিভেন মাস বাই মলিকুলার মাস। তাহলে ডাব্লিউ কত, ডাব্লিউ হচ্ছে গিয়ে তোমার 2000 গ্রাম, আর মাস হচ্ছে গিয়ে তোমার 100, ঠিক আছে। তাহলে 100 দিয়ে এটা কাটলে কত হবে, এন আসছে তোমার 20 মোল, ঠিক আছে। তাহলে 20 মোল আসছে কি এন। আচ্ছা, এবার দেখো যেহেতু আমি ওই যে রিয়েকশানটা উপরের যে রিয়েকশানটা আমি লিখেছি, এই যে রিয়েকশানটা আমি লিখেছি, এটা আলাদা কালে দিয়ে বুঝলে ভালো হবে। এই যে রিয়েকশানটা আমি লিখেছি, এই রিয়েকশানের মধ্যে তুমি যেহেতু দেখছো যে এটার 1 মোল থেকে এটার 1 মোলেই তৈরি হচ্ছে, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স আমার এখানে যে এনের ভ্যালু 20, এটা কার বেরিয়েছে, এটাও কিন্তু এটার বেরিয়েছে, ঠিক আছে। এটার কিন্তু আমি এনের ভ্যালু এখন বের করলাম যে এটা 20 মোল আসলো, ঠিক আছে। দ্যাট মিন্স কি এটার 20 মোলও কিন্তু এটার 20 মোল তৈরি করবে, ঠিক আছে। তাহলে তোমার 20 মোলে কিন্তু তোমার কি 20 মোল আমার CO2 তৈরি হবে, ঠিক আছে, CO2 তৈরি হবে, ঠিক আছে। এবার দেখো আমাকে কিন্তু কত মোল তৈরি হবে এটা বের করতে বলেনি, আমাকে বলেছে আয়তন ভলিউম বের করো, ঠিক আছে। তাহলে আমরা ভলিউম কীভাবে বের করব, দেখো আমি একটু আগেই বলেছি যে 1 মোল CO2 এটা কিন্তু 22.4 লিটারের সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো তোমার 20 মোল কত হবে, তাহলে 20 মোলের CO2 এটা হবে তোমার 20 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হ্যাঁ, তাহলে এটা যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে, এটা আসবে 448, ঠিক আছে। তাহলে 448 এটা কোন অপশানে রয়েছে, অপশান এতে রয়েছে। সো অপশান এ কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো এটা কোনো ডিফিকাল্ট কোনো কিছু নেই, একদম ইজি কোয়েশ্চেনে রয়েছে, ঠিক আছে। সো এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে আমরা সলভ করতে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো, আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই ভিডিওগুলি কমপ্লিট পুরোপুরি দেখছো না, একটু কমেন্ট করে জানাবে যে পুরোপুরি কেন দেখছো না, বা অর্ধেক অর্ধেক করে দেখছো না কি, সব কিছু জানাবে, ঠিক আছে। কারণ আমি তো ভিডিও অনেকক্ষণ বড় হয় আর কি আমার ভিডিওগুলো, কারণ ভিডিওগুলোর মধ্যে একদম প্রপার ওয়েতে একদম ডিটেলড অ্যানালাইসিস করে ডিটেলভাবে সলিউশন করানো হচ্ছে, ঠিক আছে। এখানে কোনো আমি কোনো একটা স্টেপ জাম দিচ্ছি না, বা জোড়া লাগানো ওই ধরনের জিনিস কিন্তু করছি না আমি, ঠিক আছে। যাতে তুমি একদম ক্লিয়ারলি পুরো বুঝতে পারো ওইভাবে আমি করাচ্ছি। সো এই জন্য ভিডিওগুলি একটু বড় হচ্ছে, ঠিক আছে। সো তোমরা আমি দেখতে পেরেছি যে তোমরা প্রথম যে 2017 এর ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো, এবং লাইকের পরিমাণ দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা পছন্দ করেছো, তোমরা বুঝতে পারছো। সো অবশ্যই কিন্তু এটাতেও কিন্তু ভালোবাসা দেবে, ঠিক আছে। সো লাইক করবে, কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, বেশি দিন কিন্তু পরীক্ষার নেই, এরপরে আমরা STGT গেলে এরপরে আমরা টেটের প্রিভিয়াস ইয়ার সলিউশন করব, ঠিক আছে। তো তোমরা আমাদের সাথে জড়িত থাকো,
ঠিক আছে, তোমাদেরকে চাকরিতে আমরা জয়েন করিয়েই ছাড়বো, ঠিক আছে। সো এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, যে ইফ এ স্পিসি, একটা স্পিসি রয়েছে, এটার মধ্যে 16 প্রোটন রয়েছে, ঠিক আছে। এরপরে বলেছে 18 ইলেকট্রন রয়েছে, আর বলেছে যে 16টা নিউট্রন রয়েছে। তাহলে ওই যে স্পিসিটা, হ্যাঁ, ওই স্পিসিটা কি এবং এটার চার্জ কি হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, নর্মালি যেহেতু এখানে 16 প্রোটন দেওয়া রয়েছে, 16টা প্রোটন, ঠিক আছে। তাহলে 16 প্রোটনের ক্ষেত্রে আমি জানি 16 প্রোটন কার ক্ষেত্রে হয়, কার অ্যাটমিক মাস 16, আমি পি ভুলে লিখেছি, এখানে এস হবে, ঠিক আছে। এস এর কিন্তু মানে সালফার, ঠিক আছে, সালফারের কিন্তু অ্যাটমিক মাস কিন্তু তোমার 16, ঠিক আছে। তাহলে সালফারের ক্ষেত্রে কিন্তু 16টা প্রোটন থাকে, ঠিক আছে, এটা জিনিস বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে দেখো সালফার, তাহলে সালফারের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা এবার দেখো এখানে বলেছে যে 16টা 18 কিন্তু ইলেকট্রন। এখন আমরা জানি যে 16টা যদি প্রোটনে থাকে, এর যে অ্যাটমিক নাম্বার যদি 16 হয়, যেহেতু এর অ্যাটমিক নাম্বার মানে জেড এর ভ্যালু যদি 16 হয়, দ্যাট মিনস এটাতে আমি কি জানতে পারি, যে 16টাই ইলেকট্রন রয়েছে আর 16টাই কিন্তু প্রোটন রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে, হ্যাঁ, 16 ইলেকট্রন তো এখানেও রয়েছে 16 ইলেকট্রন, ঠিক আছে, কিন্তু এক্সট্রা দুটো ইলেকট্রন রয়েছে। দ্যাট মিনস কি এক্সট্রা দুটো ইলেকট্রন কীভাবে থাকবে, ওই চার্জ হিসেবে থাকবে, ঠিক আছে। তাহলে -2, তাহলে S-2 তোমার অপশান ডি কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এবার তুমি এখানে তোমার অপশান, বাকি অপশানগুলিও চেক করতে পারো, যেমন ফসফরাসের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ, ফসফরাসের যে অ্যাটমিক নাম্বার রয়েছে এটা কিন্তু 15, ঠিক আছে। দ্যাট মিনস কি 15 যদি এর অ্যাটমিক নাম্বার হয়ে থাকে, তাহলে 15 কিন্তু এর মধ্যে প্রোটন রয়েছে, কিন্তু আমাকে এখানে বলেছে 16 প্রোটন, দ্যাট মিনস কি এটা হবে না। এরপরে সিলিকনের মধ্যে তোমার, হ্যাঁ, আমরা জানি যে সিলিকনের অ্যাটমিক নাম্বার 14, তাহলে 14টা কিন্তু এর মধ্যে প্রোটন রয়েছে, কিন্তু আমাদের এখানে কোশ্চেনে বলেছে 16 প্রোটন, তাহলে এটাও কিন্তু হবে না। আর সালফারের ক্ষেত্রে, হ্যাঁ, এস মাইনাসের ক্ষেত্রে কত হবে, এক্স মাইনাসের ক্ষেত্রে কিন্তু তোমার, হ্যাঁ, প্রোটন কিন্তু 16টা, কিন্তু ইলেকট্রন কিন্তু 17টা হচ্ছে। তো আমাকে এখানে কোশ্চেনে কিন্তু 18টা দিয়েছে, সো 18টা কিন্তু এস মাইনাসে হবে না, এস মাইনাসে 17টা ইলেকট্রন রয়েছে, সো এই জন্য অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেনে বলেছে একটা আলফা পার্টিকেল ইজ অ্যান আইডেন্টিক্যাল উইথ, ঠিক আছে। তো একটা আলফা পার্টিকেল কিসের সাথে আইডেন্টিক্যাল, হ্যাঁ, তো তোমরা যারা জানো না, এটা কিন্তু তোমার জানা দরকার, যে একটা আলফা পার্টিকেল এটা কিন্তু কিছুই না, এটা কিন্তু হিলিয়াম থেকে, হিলিয়াম-2 তোমরা জানো, ঠিক আছে, হিলিয়াম অ্যাটম, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। সো এই যে হিলিয়াম থেকে তুমি যদি দুটো ইলেকট্রন সরিয়ে দাও, হ্যাঁ, তো দুটো ইলেকট্রন যদি হিলিয়াম থেকে তুমি কি করলে, সরিয়ে দিলে, -2 ইলেকট্রন করে দিলে, তো 2 ইলেকট্রন করলে কি হবে, হিলিয়াম +2 হবে নাকি। এই যে হিলিয়াম +2 এটাই কিন্তু তোমার আলফা পার্টিকেল, ঠিক আছে। সো কি হবে, হিলিয়াম নিউক্লিয়াস সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব। দেখো এত ডিটেলসে কিন্তু তুমি অন্য কোনো কোচিংয়েও পাবে না, কিন্তু আমি যেভাবে কোয়েশ্চেনগুলি করাচ্ছি, ঠিক আছে, এত ডিটেলস ওয়েতে তুমি কোথাও মানে এতভাবে এই সুন্দরভাবে পাবে না। এবং বড় বড় কোচিং ইনস্টিটিউটে ওখানেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের সলিউশন কতটুকু করানো হচ্ছে এটা তো আমি জানি না, বাট মেবি আমি ইউটিউবে তো অ্যাটলিস্ট অত ভালো করে দেখিনি, ঠিক আছে। নেই ধরতে গেলে, খুব কমই রয়েছে, আর এসটিপিজিটির তো নেই ধরতে গেলে, ঠিক আছে। সো এসটিপিজিটিও আমি, তোমরা অনেক 1-2জন কমেন্ট করেছো, বাকি অনেকে যদি কমেন্ট করতে, তাহলে আমি ভাবতাম যে, তবু আমি চেষ্টা করব যদি সময় পাই, তাহলে বা বাকি পার্টগুলিও আনার প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, অ্যাজ উই মুভ ফ্রম দ্য নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে যাই, দ্য এনার্জি অফ দ্য অরবিটের এনার্জি কি হয়, ঠিক আছে। তো তোমরা এটা মানে এটা কনসেপ্ট আর কি, হ্যাঁ, যে আমাদের যে কি হয়, ধরো না এখানে তোমার একটা নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে। সো এই যে চারিদিকে কি হয়, ইলেকট্রন ঘুরে, ঠিক আছে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘুরতে থাকে, ঠিক আছে, তোমরা এটা জানো। তো তোমার কি হয়, ইলেকট্রন যদি নিউক্লিয়াসের যত কাছে হয়, তখন অ্যাট্রাকশান বেশি হয়, ঠিক আছে। সো অ্যাট্রাকশান বেশি হওয়ার কারণে, যখন অ্যাট্রাকশান বেশি হয়, তখন কিন্তু তোমার স্টেবিলিটি বাড়ে, ঠিক আছে, স্টেবিলিটি যদি বাড়ে, তাহলে কি হয়, তাহলে তোমার, হ্যাঁ, এই যে ওর এনার্জি লেভেলটা ডিক্রিজ হয়, ঠিক আছে। কিন্তু
যখন ইলেকট্রনটা মানে দূরে থাকবে, ঠিক আছে, ইলেকট্রনটা যখন দূরে থাকবে, তো ওই যে ইলেকট্রনটা যে দূরে রয়েছে এটা কিন্তু তোমার এর কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশান এই নিউক্লিয়াসের সাথে কিন্তু খুব কম রয়েছে, ঠিক আছে। সো যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কম রয়েছে, দ্যাট মিনস কি স্টেবল কম, তাহলে স্টেবিলিটি কম রয়েছে। তাহলে স্টেবিলিটি যদি কম হয় তাহলে এর এনার্জি কি হবে, এনার্জি তোমার বেশি হবে, ঠিক আছে। তো এই জন্য এখানে নিউক্লিয়াস থেকে তুমি যত দূরে যাবে, ঠিক আছে, তোমার এই যে এনার্জি, অরবিটের যে এনার্জি রয়েছে এটা বাড়তে থাকবে, ঠিক আছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজেস, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এরপরে কি বলেছে, বলেছে যে দ্য টোটাল নাম্বার অফ অরবিটালস অ্যাসোসিয়েটেড উইথ n ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে n ইজ ইকুয়াল টু 3 এটার মধ্যে তোমার কয়টা অরবিটাল রয়েছে। তাহলে দেখো n ইজ ইকুয়াল টু 3 দিয়ে আমরা কি হয় এটা লিখে নিই। n ইজ ইকুয়াল টু 3 দিয়ে আমরা জানি যে 3s হয়, এরপরে 3p হয়, আর হয় 3d। 3f কিন্তু হয় না, ঠিক আছে, 3f কিন্তু হয় না। তাহলে দেখো আমার এখানে যদি আমি ক্যালকুলেট করি 4f থেকে কিন্তু f অরবিটাল স্টার্ট হয়, 3f কিন্তু হয় না, ঠিক আছে। সো এখানে তোমার আমি যদি ক্যালকুলেট করি s এর মধ্যে কয়টা অরবিটাল রয়েছে, একটা অরবিটাল। p এর মধ্যে কয়টা অরবিটাল রয়েছে, 3টা অরবিটাল, ঠিক আছে। আর d এর মধ্যে কয়টা অরবিটাল রয়েছে, 5টা অরবিটাল, ঠিক আছে। তাহলে এটা 5টা, এটা 3টা, এটা একটা, তাহলে 5 এ 3 8, 8 এ 1 9, ঠিক আছে। তো অপশন বি তোমার 9টি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা তুমি বুঝতে পেরেছো। এ বাবা রে, আবার কি চলে আসলো। আচ্ছা, আমরা 59 কোয়েশ্চেনে ছিলাম, 59 আচ্ছা। এরপর দেখো এখানে বলেছে যে দ্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য চার্জ অন দ্য ইলেকট্রন ওয়াজ ডিটারমাইন্ড বাই, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের উপরে যে এই যে চার্জটা রয়েছে, নেগেটিভ চার্জটা, এটার প্রকৃত মান নির্ধারণ কে করেছিল। তো তোমরা যদি মানে হুড়োহুড়ি করে মানে যে থমসন কিন্তু মার্ক করে দাও, তাহলে কিন্তু এটা সঠিক উত্তর হবে না, কারণ ইলেকট্রন ডিসকভারি করেছে থমসন, ঠিক আছে, যে থমসন, কিন্তু এর যে আধানের যে প্রকৃত মানটা ইলেকট্রনের, ঠিক আছে, এটা কিন্তু থমসন বের করেনি, ঠিক আছে। এটা কে বের করেছে, এটা বের করেছে তোমার আর.এ. মুলিকেন, ঠিক আছে, মিলিকান বা মুলিকেন, ইংলিশে মিলিকেন লেখা হচ্ছে, বাংলাতেও মিলিকান লেখা রয়েছে, যাই হোক। সো অপশন বি কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে। রাদারফোর্ড উনি তো প্রোটনের প্রোটনের এক্সপেরিমেন্ট করেন, গোল্ড প্লেটের এক্সপেরিমেন্টটা। আর চ্যাডউইক তিনি নিউট্রন, ঠিক আছে, তিনি প্রোটন আর তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। কিন্তু ইলেকট্রনের যে চার্জের যে মানটা, ঠিক আছে, ইলেকট্রনের যে চার্জের মান রয়েছে 1.6 × 10⁻⁻19 যে কুলম, এই যে ভ্যালুটা, এটা কে বের করেছে, এটা তোমার মুলিকেন কিন্তু, ঠিক আছে। আর ইলেকট্রন ইনভেন্ট করেছে এটা তোমার যে থমসন, ঠিক আছে। সো এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে তোমার হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েক্ট্যান্টস লিড টু দ্য ডিসকভারি অফ নিউট্রন, ঠিক আছে। তাহলে নিউট্রনের ডিসকভারি কোন ইয়ের মাধ্যমে হয়েছে, ঠিক আছে। নিচে কতগুলি রিয়েকশান দেওয়া রয়েছে, এই রিয়েকশানগুলোর মধ্যে কোন রিয়েকশানটা তোমার মানে নিউট্রন মানে ডিসকভারির সাথে সম্পর্কিত, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, তাহলে দেখো এই যে চ্যাডউইক রয়েছে, ঠিক আছে, চ্যাডউইক, আমরা জানি যে চ্যাডউইক কী করেছে, চ্যাডউইক কিন্তু তোমার নিউট্রন আবিষ্কার করেছে, ঠিক আছে। তো এই চ্যাডউইক কী করেছে 1932, ঠিক আছে, এই সালে তিনি কি করেন, তিনি তোমার বেরিলিয়াম, ঠিক আছে, বেরিলিয়ামের যে অ্যাটম রয়েছে ওটার মধ্যে বম্বার্ড করান কি দিয়ে, আলফা পার্টিকেল দিয়ে, ঠিক আছে। ওই যে হিলিয়ামের যে নিউক্লিয়াস রয়েছে এটা আর কি, তো আলফা পার্টিকেল দিয়ে কি করেন, বম্বার্ড করেন, মানে আলফা পার্টিকেল এটার মধ্যে পাস করেন আর কি, ঠিক আছে। সো পাস করার পরে কি হয়, এখানে কিন্তু তোমার নিউট্রন পান তিনি, ঠিক আছে। সো এখানে কিন্তু তোমার বেরিলিয়ামের দুটি অপশন রয়েছে, সো বোরন তো হবেই না, এ অপশনও হবে না কারণ কার্বন রয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি অপশন ডি হবে না, অপশন বি হবে, ঠিক আছে। সো এখানে আমরা ইউজ করবো কি বলে এটাকে বলে তোমার ল অফ কনজারভেশন অফ মাস, ঠিক আছে। মানে রিয়েকশানে বোথ সাইডে তোমার মাস আর ইয়ে সব কিছু সেম থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে তোমার এই যে এখানে তোমার 4, এখানে 2, তাহলে কত হচ্ছে এদিকে অ্যাটমিক নাম্বার তোমার টোটাল হচ্ছে 6,
এদিকে দেখো, এদিকে অ্যাটমিক নাম্বার টোটাল হচ্ছে 6, ঠিক আছে এটা। এরপরে এদিকে দেখো মাস নাম্বার কত হচ্ছে 13 হচ্ছে প্লাস করে, এদিকে কত হচ্ছে 13 হচ্ছে প্লাস করে, দ্যাট মিনস এটা ঠিক আছে। সো অপশন বি সঠিক উত্তর হবে, ঠিক আছে। এবার তুমি অপশন ডিটাও চেক করে দেখো। অপশন ডি এ দেখো এখানে কিন্তু 6 রয়েছে, ঠিক আছে। আর 8 4 কত, এখানে 12 রয়েছে, এখানে কত 12 রয়েছে, ঠিক আছে। আর এখানে কত, এখানে কিন্তু 6 রয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো এখানে যদি তুমি দেখো এটার মধ্যে কিন্তু তোমার বেরিলিয়ামের কিন্তু তোমার যে অ্যাটমিক মাস এটা কিন্তু 9 হয়, 8 হয় না কিন্তু, ঠিক আছে। সো এখানে ল অফ কনজারভেশন অফ মাস ফলো করলেও, ঠিক আছে, এখানে কিন্তু তোমরা বেরিলিয়ামের যে নিউক্লিয়াসটা রয়েছে এটা কিন্তু অ্যাটমিক মাস কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে। সো অপশন কিন্তু ডি সঠিক হবে না, ঠিক আছে। সো অপশন বি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এটা আবার রিপিট হয়ে গেল এই পৃষ্ঠাটা। আচ্ছা এরপরে দেখো কি বলেছে যে 9, 17, 35, 53, 85 পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলি হলো, ঠিক আছে। তো যারা কেমিস্ট্রি স্টুডেন্ট তারা ইজিলি বলতে পারবে, যেমন 9, ঠিক আছে, অ্যাটমিক নাম্বার কিন্তু তোমার 1 থেকে 30 কিন্তু পুরো ভালো করে থাকতে হবে, ঠিক আছে, মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বার। তাহলে দেখো ফ্লোরিন কিন্তু তোমার 9, ঠিক আছে। এরপরে 17 হচ্ছে গিয়ে ক্লোরিন, ঠিক আছে। এরপরে 35 হচ্ছে ব্রোমিনের 35। আর এখানে আয়োডিনের হচ্ছে তোমার 53। এরপরে তোমার অ্যান্টিস্টিনের হচ্ছে তোমার 85, ঠিক আছে। আচ্ছা এরপরে তোমার সো এটা কি হবে, এগুলি হচ্ছে গিয়ে তোমার হ্যালোজেন, ঠিক আছে। তাহলে অপশন এ কিন্তু হ্যালোজেন সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। এটার মধ্যে কি বলেছে, এখানে বলেছে যে কোন নিচের কোন মৌল জোটটি পর্যায় সারণীর একই শ্রেণীর অন্তর্ভুক্ত, ঠিক আছে। মানে পর্যায় সারণীর মধ্যে যে তোমার গ্রুপ রয়েছে, ঠিক আছে, শ্রেণী, এগুলি কিন্তু এভাবে রয়েছে, ঠিক আছে। আর পর্যায় সারণীর মধ্যে এগুলিকে সারি বলে, হ্যাঁ। আর উপর থেকে নিচে এগুলিকে কলাম বলে ইংলিশে, আর বাংলাতে বলে কি গ্রুপ বলে, আর বাংলাতে বলে কি এদের তোমার শ্রেণী বলে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে আমাকে বলেছে যে ক্যালসিয়াম আর এখানে বলেছে ক্যালসিয়াম আর সোডিয়াম চেক করি। তাহলে দেখো ক্যালসিয়াম কিন্তু কিন্তু +2 এর থাকে, ঠিক আছে। এর যে ভ্যালেন্সি রয়েছে ক্যালসিয়ামের এর কিন্তু +2, ঠিক আছে। সো এর কিন্তু এস অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে, এটা কিন্তু তোমার মানে এসের যে দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ 1 আর একটা হচ্ছে গ্রুপ 2, এ কিন্তু গ্রুপ 2 এর আন্ডারে, ঠিক আছে। আর সোডিয়াম কিন্তু তোমার গ্রুপ এ এর আন্ডারে, ঠিক আছে, গ্রুপ 1 এর আন্ডারে, মানে এস ব্লকের, ঠিক আছে, এস ব্লকের, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু তাহলে এরা হবে না, ঠিক আছে, কারণ সেম গ্রুপ মানে কি তা এর নিচে হতে হবে, ঠিক আছে, মানে সেম শ্রেণীতে মানে এর নিচেই হতে হবে এমন আর কি। তো এটা তো হচ্ছে না, এটা আলাদা আলাদা গ্রুপের হয়ে গেল, এটা গ্রুপ 1 এর, এটা গ্রুপ 2 এর, তাহলে এটা তো হবে না, অপশন ডি হবে না। আচ্ছা এরপরে দেখো ক্যালসিয়াম আর হচ্ছে পটাশিয়াম। ক্যালসিয়াম তো গ্রুপ 2 এ, সেমভাবে পটাশিয়ামও গ্রুপ 1 এ, কিন্তু পটাশিয়াম আরও নিচে থাকে, হ্যাঁ। তো এটাও কিন্তু তোমার আলাদা আলাদা গ্রুপে হচ্ছে, এটাও কিন্তু সেম গ্রুপে হচ্ছে না। এরপরে তোমার এরপরটা তুমি যদি দেখো ক্যালসিয়াম আর এটা হচ্ছে গিয়ে কপার, ঠিক আছে। সো ক্যালসিয়াম কিন্তু তোমার গ্রুপ 2-তে থাকে, হ্যাঁ ক্যালসিয়াম, কিন্তু তোমার এই যে কপার এটা কিন্তু তোমার ডি ব্লক, হ্যাঁ ডি ব্লকে রয়েছে। তো ডি ব্লকে যেহেতু রয়েছে, এটা ডি ব্লক তো আরও এদিকে থাকে, ঠিক আছে। আর এদের গ্রুপ 2 তো এখানে মাত্র পরিবর্তিত হলে শুরুতে এদিকে 1-এর পরে 2 নাম্বার স্থানে থাকে, ঠিক আছে। তাহলে দেখো তাদের মধ্যে তারা আলাদা আলাদা গ্রুপে রয়েছে, এর থেকেই বোঝা যায়। সো অপশন বিও হবে না, তো অপশন এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, আর এটা সঠিকও, ঠিক আছে। ক্যালসিয়ামের নিচেই কিন্তু এটা তোমার ক্যালসিয়ামের নিচেই কিন্তু বেরিয়াম থাকে, ঠিক আছে। আচ্ছা এটাকে মুখস্থ করার বা মনে রাখারও একটা ট্রিক রয়েছে, ওটা যদি কেউ কোর্স কিনো তাহলে অবশ্যই এটা ওখানে শেখানো হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো কি বলেছে, এখানে বলেছে যে আইসো ইলেকট্রনিক স্পিসিস, হ্যাঁ রেডিয়াই দেওয়া রয়েছে গিভেন বাই, ঠিক আছে, রেসপেক্টিভলি। তাহলে এখানে আইসো ইলেকট্রনিক স্পিসি কোনগুলি হবে? আইসো ইলেকট্রনিক স্পিসি বলতে মানে তাদের মধ্যে ইলেকট্রন সেম রয়েছে,
ইলেকট্রন নাম্বার সেম, ঠিক আছে, সেম নাম্বার অফ ইলেকট্রন রয়েছে। যেমন n-3 এর মধ্যে 10টি ইলেকট্রন রয়েছে, এরপরে O-2 এর মধ্যে 10টি ইলেকট্রন, সেমভাবে F- এর মধ্যেও 10টি ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। এবার এখানে আমার আয়নীয় ব্যাসার্ধের মানের সঠিক ক্রম, ঠিক আছে, আয়নীয় ব্যাসার্ধের মানের সঠিক ক্রমে সাজাতে হবে। তাহলে এটা আমি কিভাবে করব? তো এটা করার ক্ষেত্রে আমার এই জিনিসটা আইডিয়া থাকতে হবে যে নেগেটিভ চার্জ যখন বেশি হয়, ঠিক আছে, নেগেটিভ চার্জ যখন বেশি হয় বা ইলেকট্রন যখন বেশি হয়, তো এখানে দেখো নেগেটিভ চার্জটা বেশি রয়েছে। তো নেগেটিভ চার্জ যখন বেশি হয় তখন কিন্তু যে অ্যাটমের যে সাইজটা ওটা নর্মালের থেকে একটু বেড়ে যায়, ঠিক আছে। সো এটা যদি বেড়ে যেহেতু সেম নাম্বার অফ ইলেকট্রন তিনোটার মধ্যেই রয়েছে কিন্তু এটার মধ্যে চার্জ বেশি, হ্যাঁ, নাইট্রোজেনের ক্ষেত্রে চার্জ -3 রয়েছে, এখানে কিন্তু বাকিটির ক্ষেত্রে মানে কম রয়েছে এই যে চার্জের যে মানটা, ঠিক আছে। সো এখানে এটার ক্ষেত্রে কিন্তু সাইজটা বড় হবে। সো নাইট্রোজেনের ক্ষেত্রে যে এর যে সাইজের যে ভ্যালুটা এটা আমরা যদি দেখি তাহলে অপশান এ আর অপশান বি এর মধ্যে কিন্তু যে কোনো একটা হতে পারে। এবার আমরা পরেরগুলো দেখব। তাহলে অক্সিজেন এরপর হবে, ঠিক আছে, এরপরে হবে অক্সিজেন, কারণ অক্সিজেনের ক্ষেত্রে দুটো নেগেটিভ চার্জ রয়েছে আর এই জায়গাতে ফ্লোরিনের কাছে শুধু একটি নেগেটিভ চার্জ রয়েছে। তো অক্সিজেনের যে সাইজটা ওটা নাইট্রোজেনের পরেই হবে, ঠিক আছে। তাহলে নাইট্রোজেনের পরে যে অক্সিজেনের সাইজটা এখানে কম দেওয়া রয়েছে, এখানে বেশি দেওয়া রয়েছে, দ্যাট মিনস কি এটাই হবে। সো অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী কোয়েশ্চেনে আমরা সলভ করব। এটার মধ্যে এটাই আজকে লাস্ট কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে দ্য ইলেকট্রন এফিনিটির ভ্যালু ফর দ্য ফলোয়িং এলিমেন্ট শোন বিলো, ঠিক আছে। তো এই যে এলিমেন্টগুলো তাদের মধ্যে কোন ট্রেন্ডটা কারেক্ট, ঠিক আছে। তো ইলেকট্রন এফিনিটি যারা জানো না তারা অবশ্যই এই জিনিসটা পড়ে নেবে। ইলেকট্রন এফিনিটি, আয়নাইজেশন এনথালপি বা আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রোনেগেটিভিটি এগুলি কিন্তু জানা থাকতে হবে। তো আমরা জানি যে ইলেকট্রন এফিনিটি যেটা রয়েছে, ইলেকট্রন এফিনিটি কিন্তু আমরা যখন উপর থেকে নিচের দিকে যাই তখন মানে পিরিয়ডিক টেবিলের টপ থেকে বটমে যাই, পিরিয়ডিক টেবিলে যখন আমরা টপ থেকে বটমে যাই তখন যে ইলেকট্রন এফিনিটি রয়েছে এটা কিন্তু ডিক্রিজ করে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে হ্যালোজেনগুলির মধ্যে ফ্লোরিন সবচেয়ে উপরে থাকে, এরপরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন, ঠিক আছে। তাহলে আমি যদি দেখি তাহলে ইলেকট্রন এফিনিটি কার ক্ষেত্রে বেশি হবে, আমি যদি উপর থেকে নিচে যাই তাহলে ইলেকট্রন এফিনিটি ডিক্রিজ করে, দ্যাট মিনস কি ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন এফিনিটি সবচেয়ে বেশি হওয়ার কথা, এরপরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি কি হয় এটা এখানে চলে যায়, এখানে চলে আসে, ঠিক আছে। কেন এখানে চলে আসে? কারণ হচ্ছে গিয়ে এই যে ক্লোরিনের সাইজও বড়, ঠিক আছে, সাইজ বড় রয়েছে এবং নেগেটিভ চার্জটা কিন্তু ক্লোরিনের মধ্যে ইজিলি থাকতে পারে, ঠিক আছে। কিন্তু ওটা অপেক্ষা আমি যদি ফ্লোরিনের কথা বলি, ফ্লোরিনের কিন্তু সাইজ ছোট রয়েছে এবং এর মধ্যে একটা নেগেটিভ চার্জ রয়েছে, ঠিক আছে। সো ওটা ওই নেগেটিভ চার্জটাকে এমন ভালো করে মানে রাখতে পারে না আর কি। সো এই জন্য বলা হয় যে ক্লোরিনের যে ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রনের প্রতি মানে ওর যে অ্যাট্রাকশানটা, ঠিক আছে, এটা কিন্তু ফ্লোরিনের থেকেও বেশি, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে। তো এটা কোন অপশানে রয়েছে? ক্লোরিনটা প্রথমে হবে। তাহলে ফ্লোরিনের থেকে ক্লোরিন বেশি, ফ্লোরিনের থেকে ক্লোরিন এটার মধ্যে রয়েছে, ফ্লোরিনের থেকে ক্লোরিন বেশি, এটার মধ্যে এটা হবে না, এটার মধ্যেও ঠিক আছে। এরপরে কি আছে? এরপরে তোমার ব্রোমিনের থেকে আয়োডিন বেশি থাকবে, হ্যাঁ, সরি, ব্রোমিন আয়োডিন থেকে বেশি থাকবে, এটার মধ্যে হবে না এটা। এরপর ব্রোমিন আয়োডিন থেকে বেশি হবে, এটার মধ্যে অপশান এতে রয়েছে। সো অপশান এ কিন্তু তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। সো আজকের জন্য এতটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আসবে, হ্যাঁ, এবং ফিজিক্সেরও আমি এরপরে 2016 এর সলিউশন দেওয়া শুরু করে দেবো। আর বেশি দিন নেই পরীক্ষা, তাই তোমাদের যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু কোর্সটা নিতে পারো, ঠিক আছে। সো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।